দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শামীম ওসমানের সমর্থন চান না আইভী, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা 2 মেয়র প্রার্থীর। ভোট চোরের দল বিএনপি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে খালেদা জিয়ার ছোট ছেলে। দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী তো 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারে নাই, কারণ ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছিল। করোনা বিধিনিষেধে ষড়যন্ত্র দেখছে বিএনপি, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। চার মাসের মধ্যে দেশে সর্বোচ্চ সংক্রমণ, শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। মানুষের শরীরে শূকরের হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন, কোটি মানুষের জীবন বাঁচানোর আশা। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই বিস্তর আলোচনা হচ্ছে, বেশ কিছু নাটকীয় ঘটনাও আপনারা দেখেছেন। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। 3 জনই সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন জনাব এটিএম কামাল, তিনি তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী সমন্বয়ক। আছেন জনাব ধীমান সাহা জুয়েল, তিনি সাধারণ সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজনের নারায়ণগঞ্জ শাখা। এবং আছেন জনাব মাহবুবুর রহমান মাসুম অ্যাডভোকেট, তিনি সম্পাদক দৈনিক খবরের পাতা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতেই এই নির্বাচন ঘিরে যে ডামাডোল চলছে তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। 5,17,000 ভোটারের নারায়ণগঞ্জ সিটিকে দুভাগ করেছে ব্যস্ত নদী শীতলক্ষা। নদীর এপার কিংবা ওপার বিশাল আয়তনের এই সিটি কর্পোরেশনের পথেঘাটের এই ছবি বলে দেয় ভোটের আর বাকি নেই বেশি। মঙ্গলবার সকালে বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এর আগে মিশনপাড়ায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দলীয় নেতাকর্মীদের ধরপাকড়ের। নির্বাচন কমিশন ও প্রশাসনের আচরণ প্রশ্নবিদ্ধ, তাই সুষ্ঠু ভোট নিয়েও শঙ্কার কথা জানান। জাহাঙ্গীর কবির নানক সাহেব যখন বললেন যে গুগু দেখেছেন, গুগুর ফাঁদ দেখেন নাই, তারপরে থেকে কেন আপনারা আমার ফাঁদ দেখানো শুরু করছেন? আপনারা কি চান না যে নারায়ণগঞ্জে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা নির্বাচন হোক? সাংবাদিকদের প্রশ্ন ছিল শামীম ওসমানের সমর্থন হারানোয় ভোটে প্রভাব পড়বে কিনা। তাকে পাশে নিয়ে, শামীম ওসমানকে এরকম পাশে নিয়ে আমি নির্বাচন করি না যে শামীম ওসমান সরে গেলে আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। এদিন খানপুর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী। শুধু তৈমুর নয়, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে তারও। দাবি অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের। যে কোনো প্রার্থীর ভিতরে শঙ্কা থাকে, সব ধরনের অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হোক, অথবা শহরের মধ্যে যারা মাদক ব্যবসায়ী, ডিস ব্যবসায়ী, যারা উশৃঙ্খলা তৈরি করতে পারে তাদেরকে গ্রেফতার করা হোক, এটা কিন্তু সব প্রার্থীরই একটা চাওয়া থাকে। আগের দিন সংবাদ সম্মেলনের পর কি পাওয়া গেল শামীম ওসমানের সমর্থন? সাফ জবাব আইভীর। শামীম ওসমান নয়, তার আস্থা আওয়ামী লীগ আর শেখ হাসিনার উপর। আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আমার আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি আর কোনো কিছু বলতে চাই না। অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং কিংবা নেতাকর্মীদের হয়রানি, প্রার্থীদের অভিযোগের জবাবে পুলিশ বলছে অভিযোগের ভিত্তি নেই, সুষ্ঠু আছে ভোটের পরিবেশ। যে কোনো প্রার্থী এই ধরনের কমপ্লেন করতে পারে, এটা তাদের নির্বাচনী আমি মনে করি কৌশল, সেখানে আমি সেটা কোনো জবাব দিব না। তবে আমরা এ পর্যন্ত যে বা যাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি তারা কোনো না কোনো একাধিক মামলার আসামি। এদিন প্রচারণা চালান অন্যান্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। উৎসব নাকি আতঙ্ক, ভোট ঘিরে শীতলক্ষার পারে এই আলোচনায় আসছে ঘুরে ফিরে। ফলাফল যাই হোক, ভোটাররা চান শেষটা হোক ভালো, যেমন হয়েছে আগেও। তবে সেজন্য অপেক্ষা করতে হবে 16 জানুয়ারি পর্যন্ত। শুরুতেই জনাব এটিএম কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে বিস্তর আলোচনা হচ্ছে গত দুদিন ধরে, অন্তত জনাব শামীম ওসমান আসলে
কার সাথে রয়েছেন কার পেছনে রয়েছেন সে নিয়ে, এবং একটি সংবাদ সম্মেলনও হয়েছে। পরিস্থিতি কি পাল্টেছে এই সংবাদ সম্মেলনের পর থেকে? আসলে এখানে আমরা নির্বাচন করছি আমাদের স্বতন্ত্র অবস্থান থেকে। তৈমুর আলম খন্দকার সাহেব তিনি যদিও বিএনপির একজন হেভিওয়েট নেতা, কিন্তু স্বতন্ত্র নির্বাচন করার কারণে তিনি কিন্তু তার পদ থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং নারায়ণগঞ্জের এবং কেন্দ্রীয় পদ দুটোই কিন্তু এখন সে ওন করছে না। সেদিক থেকে শামীম ওসমান এখন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই তৈমুর আলম খন্দকার সাহেব উনি ভোট আশা করতে পারেন। তবে আমরা যারা বিএনপির নেতা কর্মীরা এখানে আছি, দীর্ঘদিন আমরা কিন্তু তৈমুর আলম খন্দকার সাহেবের সাথে রাজপথে আন্দোলন করছি। তার ত্যাগ দেখেছি, সেগুলি বিদ্ধ হয়েছে রাজপথে বা বিভিন্ন ভাবে সে নির্যাতিত হয়েছে, গ্রেফতার হয়েছে। ভোটের 6 ঘন্টা আগে তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন প্রার্থিতা থেকে। তিনি কিন্তু চোখের জলে ভেসে তিনি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি কিন্তু প্রত্যাহার করেছিলেন। সেদিকের বিবেচনায় আমরা কিন্তু মানবিক প্রশ্নে আজকে তৈমুর আলম খন্দকারের পাশে দাঁড়িয়েছি। এখন তৈমুর আলম খন্দকার কিন্তু তিনি রাজনীতির বাইরেও দীর্ঘ 40 বছর যাবৎ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে তাদের কল্যাণে তিনি কাজ করার চেষ্টা করেছেন। অনেক আলোচিত কর্মকাণ্ড, যেমন তিনি যৌতুক বিরোধী আন্দোলন করেছেন, নিরক্ষরতা দূরীকরণ আন্দোলন করেছেন, যেগুলি জাতীয়ভাবেও বেশ আলোচিত ছিল। তিনি কয়েকটি স্কুল স্থাপন করেছেন নারায়ণগঞ্জে। তিনি মুসলিম একাডেমি নামে একটা আলোচিত একটা সামাজিক একটা আপনার সংগঠনের প্রতিষ্ঠাতা। তো তৈমুর আলম খন্দকার শুধু রাজনীতি নয়, সামাজিক ভাবেও তার একটা গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে রয়েছে। তাকে কিন্তু কারোর উপরে ভরসা করে, কোনো ব্যক্তির উপরে, কোনো গোষ্ঠীর উপরে বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে ভরসা করে তার কিন্তু নির্বাচন করার প্রয়োজন না। তবে আমরা যেহেতু স্বতন্ত্র নির্বাচন করেছি, এর আগেও আপনারা দেখেছেন তৈমুর আলম খন্দকারকে যখন প্রত্যাহার করা হয়েছিল তখন কিন্তু দলের সমর্থিত প্রার্থী ছিল শামীম ওসমান, স্বতন্ত্র প্রার্থী ছিলেন মেয়র আইবি। তখন কিন্তু মেয়র আইবি দলমত নির্বিশেষে সকলেরই ভোট চেয়েছেন এবং এটা সবাই জানে। বিএনপি এবং বিএনপি সমর্থিত দলগুলি তখন কিন্তু তার বিজয়ের পিছনে বিশাল ভূমিকা রেখেছিল। তো সেটা তো কোনো অপরাধ নয়। এটা এই স্থানীয় সরকার নির্বাচনে আমরা সবাই সবার কাছে ভোট চাবো, কে আমাদেরকে ভোট দিবে না দিবে। এই দুদিন আগেও তো জনাব খন্দকার বলছিলেন যে তিনি আশা করছেন যেহেতু তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে আছেন, আওয়ামী লীগের ভোটগুলো তিনি পাবেন। সেটা কি তাহলে তার পেছনে কোনো আশ্বাস তিনি পেয়েছিলেন সেই কারণে, নাকি এমনি বলছেন? না, এটা একটা হিসাব, এটা একটা হিসাব। আমি আপনাকে হিসাবটা পরিষ্কার করে বলতে চাই। সেটা হচ্ছে এখানে অনেকে আছেন যারা আওয়ামী লীগ করেন কিন্তু হয়তো প্রার্থীকে কোনো কারণে তাদের পছন্দ নয়। আবার তাদের মধ্যেই এই আমাদের সাবেক মেয়রের মধ্যেই যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদের অনেকেরই এটা প্রকাশ্য বক্তব্যে এসেছে। আমার সাথেও একটা টক শোতে তারা আশঙ্কা প্রকাশ করেছে যে নৌকা মার্কাটা তার জন্য একটা সমস্যা হয়ে গেছে। তো তাদের মার্কার প্রতি তাদের আস্থা নেই এবং দলের তাদের যারা সহকর্মী তাদের উপরেই তাদের আস্থা নেই। সেখানে তাদের যে আশঙ্কা সেটা তাদের ঘরের আশঙ্কা, সেখানে আমাদের কোনো কিছু করার নেই। আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভোট আমরা চাই। জি, আচরণবিধি নিয়ে কিছু কথা হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিল যে একজন সংসদ সদস্য যখন একটি মার্কাকে বা একজন প্রার্থীকে সমর্থনের কথা বলেন তাতে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, আপনাদের অবস্থান কি সে ব্যাপারে? আচরণবিধি অবশ্যই তার বক্তব্যে এসেছে যে তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন। এটা তার মানে সে একজন আইন প্রণেতা হিসাবে যেটা করতে পারেন না। আর এদিকে আমাদের সাবেক মেয়র তিনি যে সকল বক্তব্য রাখছেন নির্বাচনী আচরণ বিধিতে আছে প্রতিপক্ষের ব্যাপারে কোনো ধরনের উস্কানিমূলক কথা, কোনো ধরনের অপপ্রচার, এটা কিন্তু নির্বাচনী আচরণ ভঙ্গের ভিতরেই পড়ে। তিনি যে কথা বলছেন যে তৈমুর আলম খন্দকার সাহেব
অমুকের প্রার্থী তমুকের প্রার্থী, সেটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। এটাও কিন্তু ওনার মতো একটা দায়িত্বশীল প্রতিপক্ষ প্রার্থীর কাছে আমরা কিন্তু সেটা আশা করি। জি, অনেক ধন্যবাদ। জনাব মাসুম, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। যে প্রশ্নটি করছিলাম একটু আগেই, তিনি এই যে নির্বাচনী পরিস্থিতিতে একেবারে আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তারা গেলেন, বৈঠক করলেন শামীম ওসমানের সাথে, এবং তারপরে একটি সংবাদ সম্মেলনও শামীম ওসমান করলেন। এতে করে যে নির্বাচনী পরিবেশ, তাতে কি সরকারের বলুন বা সরকারের দায়িত্বশীল ব্যক্তি, একজন সংসদ সদস্য, তাদের যে প্রভাবটা পড়ছে সেটা কি আচরণবিধির মধ্যে হচ্ছে বলে আপনি মনে করেন? একটু আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বিষয়টা একেবারে পরিষ্কার যে আচরণবিধির যে সমস্ত নর্ম আছে, এটিএম কামাল সাহেব একটু আগে বললেন যে আচরণবিধির অবশ্যই লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘিত হলে অভিযোগ হয় না কেন? এর কারণ কি? এর কারণ কি কোনো ব্যক্তি বিশেষের কারণে? উনি বললেন যে একজন আইন প্রণেতা হিসেবে আমি আসতে পারি না, তাহলে আজকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের কাছে এই কথাটা আসলো না কেন? আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে স্পষ্ট যে দল তাকে নমিনেশন দিয়েছে, মেয়র আইবিকে, এবং এই নমিনেশনটাকে ঠেকানোর জন্য গত 1 বছর যাবৎ নারায়ণগঞ্জে অনেক অনেক অপপ্রচার চালিয়েছে তার বিরুদ্ধে, এবং কারা চালিয়েছে এটা দেশবাসীও জানে, নারায়ণগঞ্জবাসীও জানে। তো এটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পরে যখন দল তাকে নমিনেশন দিলেন, এবং এই নমিনেশন দেওয়ার পর থেকে তিনি প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কেন্দ্রীয় নেতারা যে আসছেন যাচ্ছেন, সভা সমিতি করছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ দু একটা বাদ দিলে তেমন এটা করেননি। এখন আমি বলবো যে কথাটা, সেটা হচ্ছে উনি বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা, উনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। দল তাকে নির্বাচনে যাওয়ার অপরাধে তার কাছ থেকে সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে, যেটা এটিএম কামাল সাহেব বলেছেন। দেওয়ার পরেও উনি স্বতন্ত্র নির্বাচন করছেন। স্বতন্ত্র নির্বাচন করার মতো যে অবস্থান, সেই অবস্থানের পেছনে ওনারা আশা, এখনো আজকেও এই রাতেও আশা করেন যে আওয়ামী লীগের ভোট ওনারা পাবেন। তাহলে এই যে আশার পেছনে প্রত্যাশাটা কি, আশার পেছনে নেপথ্য ঘটনাটা কি, সেটা কিন্তু এখন বিভিন্ন দাবি রাখে নারায়ণবাসীর কাছে। এটা স্পষ্ট যে এখানে যে অবস্থা, উনি বলেছেন, তৈমুর খন্দকার সাহেব নির্বাচনে নেমে বলেছেন দেখবেন আমার সাথে কারা কারা নামে। আমরা দেখলাম যে জাতীয় পার্টির 4 জন নির্বাচিত ইউপি চেয়ারম্যান ওনার সাথে মিছিল করেছেন। এটা তো আচরণবিধি চরম লঙ্ঘন। একজন জনপ্রতিনিধি হিসেবে মিছিল করতে পারেন না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু মেয়র আইবির সাথে কখনো মিছিল করেননি, মিটিং করেননি, এবং মেয়র আইবির সামনে বক্তব্য রাখেননি কোনো স্টেজে। তো সেই ক্ষেত্রে দলীয়ভাবে তাদের কার্যক্রম তারা চালিয়ে গেছে। সেখানে আচরণবিধির কোনো সমস্যা এখানে হচ্ছে বলে মনে হচ্ছে না, কারণ দৃশ্যমান নাই, কোনো অভিযোগ নাই। আপনার কাছে ফিরছি জনাব মাসুম, একটা টেলিফোন নিয়ে নিতে চাই। একজন দর্শক আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা খিলক্ষেত থেকে লিখুন বলছি। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে সম্মানিত আলোচক বৃন্দের কাছে, যারা উপস্থিত আছে বিশেষ করে নারায়ণগঞ্জের এবং বর্তমান সরকারের যারা পক্ষে আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আপনার সাবেক মেয়র আইভি রহমান এবং বিএনপি থেকে অব্যাহতি পাওয়া এক বর্তমানে স্বতন্ত্র প্রার্থী তৈমুর খন্দকার, যেহেতু এই নির্বাচনটা বর্তমান সরকারের জন্য আমার কাছে মনে হয় যে অ্যাসিস্টেন্স, যেহেতু বিগত জাতীয় নির্বাচন, বিভিন্ন রকম নির্বাচনগুলা আপনার অনেক বিতর্কিত এবং তারা বিনা ভোটে পাস করছে, বিনা প্রতিদ্বন্দ্বী পাস করছে। সেই ক্ষেত্রে এই নির্বাচনটাকে অবশ্যই সরকার গুরুত্বপূর্ণভাবে যদি দেখতো যে নির্বাচনটা যদি নিরপেক্ষ হতো, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি বর্তমানে পরিলক্ষিত যে তৈমুর খন্দকারের যারা
নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে ধরপাকড়, বিভিন্ন রকম হয়রানি, অস্ত্রের হুমকি, তাদের গ্রেপ্তার, এটা সরকার আর কত বাড়াবাড়ি করবে, কত নিচে নামবে, আর কিভাবে তারা বিভিন্নভাবে অবৈধ পন্থা অবলম্বন করবে, এটা আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ। জনাব মাসুম, যদি কিছু যোগ করার থাকে প্রসঙ্গে। জি, আমি যোগ করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যে কথাটা বলা হয়েছে যে ধরপাকড় এবং বিভিন্ন বিষয়গুলো প্রশ্নকর্তা বললেন, তো এখানে কিন্তু মানে সমস্যাটা হচ্ছে ভিন্ন জায়গায়। সমস্যাটা হচ্ছে এখানে যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে নারায়ণগঞ্জের নির্বাচন কিন্তু বরাবরই রোল মডেল। সারা দেশে কি হচ্ছে সেটা জানার বিষয় না, বিষয় হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার। দুইটা নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশন, এর আগে 3 সালে চেয়ারম্যান নির্বাচন হয়েছে। সেখানে কিন্তু জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই নীতিতেই ভোট দিয়েছে। এখন যদি নির্বাচন কেন্দ্রে যদি আজকে তৈমুর আলম খন্দকার সাহেব একটা কথা বলেছেন যে নির্বাচনকে ব্যাহত করার জন্য কেন্দ্রে কেন্দ্রে পুলিশ পাঠানো হচ্ছে, এখন পুলিশ তো যাবেই, স্ট্রাইকিং ফোর্স যাবেই, প্রিজাইডিং অফিসার যাবেই, রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে সকল কার্যক্রম করবে। সেখানে যদি ধরে নেওয়া হয় যে পুলিশি বিষয়টা এখানে বেশি কাজ করছে, এটা তো বিষয়টা হচ্ছে দেখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রবি সাহেবকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির এখন ভারপ্রাপ্ত আহ্বায়ক গ্রেপ্তার করা হয়েছে। এই রবি সাহেব কিন্তু উনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হওয়ার ভয়েই কিন্তু বলেছে যে দল যেখানে নির্বাচন করছে না আমি সেখানে তৈমুর সাহেবের সাথে নেই, কিন্তু দেখা গেছে উনি কার্যত এই কথাটা রাখেননি। এখন তৈমুর সাহেব বলছে আমার সমন্বয়ক। রবি সাহেব তাহলে বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত নাকি তৈমুর সাহেবের সমন্বয়ক? তৈমুর সাহেব যদি জায়গায় একটা ছাত্রলীগের এক নেতার বাসা গেছে, এটা তৈমুর সাহেব করবি না, তাহলে তৈমুর সাহেব এই দাবিটা কেমন করে বোঝা গেছে যা বলতে চাচ্ছিলেন। আবারও সুযোগ পাবেন বলার। একটু জনাব জুয়েল আপনার কাছে আসতে চাই। নারায়ণগঞ্জ ঘিরে তো অনেক প্রশ্ন থাকে, অনেক অলিখিত বিষয় যেখানে থেকে যায়, অনেক প্রত্যাশা থেকে যায়, বিশেষ করে ত্বকী হত্যার কথা বারবার ঘুরে ফিরে এসেছে সেখানে। এই যে সাধারণ মানুষের যে দাবিগুলো, যেগুলো অনেক সময় আপনারা আপনাদের সংগঠনের তরফ থেকে তুলেছেন, সেগুলোর ব্যাপারে কি প্রার্থীরা কথা বলছেন? সেগুলো কি সামনে আসছে নাকি এই দুই প্রার্থী বা দুই দলের বিরোধটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? একটু আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে জনাব জুয়েল। ধন্যবাদ। জি, আসলে নারায়ণগঞ্জের নির্বাচনটি একটু ভিন্ন প্রেক্ষাপট বহন করে। এটি বাংলাদেশের অন্য, বিশেষ করে বিগত কিছুদিনের বা কয়েক বছরের যে নির্বাচন হচ্ছে স্থানীয় জাতীয় পর্যায়ে, সেটির তুলনায় নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী বিষয়, ব্যতিক্রমী নির্বাচন, যে কারণে গণমানুষের একটি চোখ এখানে আছে। তো এই নির্বাচনে আমরা যেটা দেখতে পাই যে এই নির্বাচনে আসলে গত নির্বাচনের মতো এটা না। আমরা দেখলাম যে নির্বাচনগুলো আসলে বলা চলে এক ধরনের নির্বাচনে গেল, কিন্তু আসলে নারায়ণগঞ্জের নির্বাচনটা উৎসবমুখর হয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন। আপনি যে কথাটা বলতে চেয়েছেন যে এখানে নির্বাচনী উৎসবমুখর পরিবেশটা, ভোটের প্রভাবটা কি বা কি প্রশ্ন এরকমই ছিল বোধহয়, আমি যদি ভুল না করি। এর পাশাপাশি যেটা জানতে চাচ্ছিলাম যে সাধারণ কিছু দাবি তো থাকে, যেমন ত্বকী হত্যার বিচার থেকে শুরু করে অনেকগুলো নাগরিক সমস্যা রয়েছে এই শহরটিকে কেন্দ্র করে, সেগুলো কি সামনে আসছে নাকি কেবলমাত্র এই দুই প্রার্থী এবং শামীম ওসমানের যে অদৃশ্য প্রভাব সে নিয়ে আলোচনা চলছে? খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে ত্বকী হত্যা নারায়ণগঞ্জে হয়েছে 9 বছর ধরে, এবং ত্বকী হত্যার পর থেকে বা একটু আগে থেকে যদি আমরা ধরি 2011 সালে নির্বাচনের পরেই নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের একটি সুধী মহল বা এক ধরনের প্রতিবাদী মানুষ, যারা সচেতন নাগরিক বলে আমরা মনে করি, তারা আসলে একটি প্রতিবাদ করে আসছে একটি অপশক্তির বিরুদ্ধে। এবং এই প্রতিবাদটির সাথে বিগত দিনের মেয়র তার লড়াই বা তার সমর্থন, তার এটা জারি রেখেছেন। ফলে নারায়ণগঞ্জে একটি প্রতিবাদী নগরী হিসাবে গড়ে উঠেছে, এবং এই প্রতিবাদের কারণেই, এই লড়াইয়ের কারণেই নারায়ণগঞ্জ একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার লড়াই চলছে। এই ত্বকী হত্যার আন্দোলনটা একটা নারায়ণগঞ্জ থেকে একটা বাসযোগ্য নগরী গড়ার আন্দোলন। ফলে নারায়ণগঞ্জের নাগরিকদের প্রত্যাশা থাকবে তারা যেন এমন একটি মেয়র তারা নির্বাচিত করতে পারেন যিনি বাসযোগ্য নগরী হিসেবে তাদেরকে উপহার দিতে পারেন। ফলে আমি মনে করি এই লড়াইয়ের প্রভাবটা নিশ্চয়ই এই ইলেকশনে বা নির্বাচনে
পড়ে থাকবে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠান দেখছেন আপনারা। আমরা ফিরে আসবো জনাব এটিএম কামাল আপনার কাছে। একটু আগে জনাব মাসুম যে কথাটি বলছিলেন যে তিনি মনে করেন যে নারায়ণগঞ্জে একটি সুষ্ঠু নির্বাচন হতে চলেছে, মডেল নির্বাচন হতে চলেছে। এখন বিএনপির একজন নেতা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে নারায়ণগঞ্জে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কি এতদিন আওয়ামী লীগ যে কথাটি বলে আসছিল যে বিএনপির আসলে রাজপথে যথেষ্ট অবস্থান নেই বলেই তারা নির্বাচনে ভালো করছে না, সেটাই প্রমাণ হয়ে যায়? আসলে এখানে যদি তৈমুর আলম খন্দকার সাহেব বিএনপির প্রার্থী হতো তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হতো। আমাদের নানক ভাই এবং নিখিল ভাই তারা দুজনেই আওয়ামী লীগের কিন্তু নীতি নির্ধারণের মানে পর্যায়ের নেতা। তিনি নারায়ণগঞ্জে তারা বলেছেন, একজন বলেছেন তৈমুরকে মাঠেই নামতে দেওয়া হবে না, আরেকজন বলেছেন তৈমুর ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। তারপর থেকেই কিন্তু নারায়ণগঞ্জে এই গ্রেফতার এটা শুরু হলো, তাই না? তা এখানে তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী বিধায় যে নির্যাতনের যেই মাত্রাটা, এটার কিন্তু একটা মোটামুটি একটা মিটারটা একটু কম। আপনি দেখেন এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে তৈমুর আলম খন্দকার প্রার্থী হয়েছে, তাই না? সেখানে কিন্তু এটা তার একটা অধিকার। নারায়ণগঞ্জের ভোটার হিসাবে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধিবাসী হিসাবে স্থানীয় সরকার নির্বাচনে তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চান তাহলে অন্যদের কেন এত কষ্ট হবে? আপনি দেখেন নারায়ণগঞ্জে স্বতন্ত্র নির্বাচনের ইতিহাস কিন্তু আজকে থেকে নয়। যখন খোকা মহিউদ্দিন সাহেব আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিল তখন চুনকাবাই কিন্তু স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তারপরে দেখেন যখন শামীম ওসমানকে এরপরে যখন চুনকাবাই আওয়ামী লীগের সভাপতি ছিলেন শহরের, নাজিম উদ্দিন মাহমুদ ছিলেন শহরের সেক্রেটারি। নাজিম উদ্দিন মাহমুদ ভাই ছিলেন বিদ্রোহী প্রার্থী এবং চুনকাবাই ছিলেন সরকার দলীয় সমর্থিত প্রার্থী। এরপরে দেখেন যখন শামীম ওসমানকে দলীয় সমর্থন দেওয়া হলো তখন কিন্তু আমাদের আইবি আপা ছিলেন স্বতন্ত্র প্রার্থী, যখন তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার করা হলো। এই স্বতন্ত্র নির্বাচন, স্থানীয় সরকারের যে কালচারটা, সংস্কৃতিটা, এটা কিন্তু তৈমুর আলম খন্দকারকে দিয়ে প্রথম নয়। তাহলে দেখেন কিন্তু জনাব খন্দকারের নির্বাচনী যে প্রচারণা বা যেভাবে তিনি এই নির্বাচনের মাঠে আছেন তাতে পাল্টেছে কি? কারণ শুধুমাত্র ধানের শীষ প্রতীক ছাড়া তো আপনারাও তার পাশে আছেন, বিএনপির সমর্থক যারা তারাও তার পাশে থাকছেন, তাহলে তো আসলে তিনি বিএনপির মতো করেই আসলে নির্বাচনটা করছেন, তাই নয় কি? না, আপনি এই যে ওনারা যেটা বলছে যে অন্য দলের মানে জনপ্রতিনিধিরাও তার পাশে এসেছে, এটা তো বলছেন। তো আমরা তো মনে করি যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা সমর্থন সেখানে তৈমুর আলম খন্দকার সাহেবের দিকে আছেন। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা নির্বাচন আচরণ বিধির ব্যাপারে আমরা কিন্তু এই পর্যন্ত অনেকগুলি অভিযোগ করেছি নির্বাচন অফিসে কর্মকর্তাকে আপনার করে, কিন্তু আমরা এগুলির কোনো প্রতিকার পাইনি। আমি আরেকটা কথা বলতে চাই, তৈমুর আলম খন্দকার বিজয়ের রেলিতে যাবেন, প্রায় এখানে 20-25 হাজার লোক হয়েছিল। তখন এই যে নির্বাচনী কর্মকর্তা ফোন করে তাকে বলেছে যে আপনি সেখানে যাবেন না, আপনি গেলে সেটা নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হয়, আপনার প্রার্থী হিসাবে সেখানে গেলে এটার একটা প্রভাব পড়ে। কিন্তু আওয়ামী লীগের বিজয় সমাবেশে সেখানে এই যে কেন্দ্রীয় নেতারা এসেছেন, সেখানে কিন্তু সেই প্রার্থী গিয়েছিল। নির্বাচন কর্মকর্তা তাকে বারে বারে ফোন করার পরেও তিনি কিন্তু সেটা মানেননি, এবং সেখানে কিন্তু যারা কেন্দ্রীয় নেতারাও তার পক্ষে ভোট চেয়েছেন, এবং উনি আইবি আপাও কিন্তু নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন। এগুলি কিন্তু আমার মুখের কথা না, এগুলি ফুটেজও আছে আপনাদের কাছে, পত্রপত্রিকায় এসেছে। তো এগুলি অভিযোগ করে আর কোনো লাভ নেই। আমরা এখন আর অভিযোগের দিকে না গিয়ে আমরা কিন্তু সময় নষ্ট করতে চাই না। ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে জনাব কামাল, যদি বিএনপির নেতারা বিভিন্ন এলাকাতে থাকেন যারা জনপ্রিয়, তারা যদি নিজ নিজ এলাকায় স্বতন্ত্র দাঁড়ান তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হবে? আপনি দেখেন
এখানে শুধু তৈমুর আলম খন্দকারও কিন্তু নির্বাচন করছেন না, আপনার অতীতে অনেকগুলি কাউন্সিলর তারা কিন্তু নির্বাচন করছেন, যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের তারা হয়তোবা কর্মী, নেতা, সমর্থক, তারা কিন্তু এবারেও নির্বাচন করছেন। তো সেখানে এটা স্থানীয় সরকার নির্বাচন, আমি তো আপনাকে উদাহরণই দিলাম, এটা কিন্তু তৈমুর আলম খন্দকার শুরু করেননি। এর আগে অতীতে আওয়ামী লীগের অনেকেই স্বতন্ত্র নির্বাচন করেছেন, এটা তাদের অধিকার, তারা সেটা করতে পারে। জনগণ কাকে ভোট দিবে না দিবে, এখন হয়েছে কি জানেন, সত্যি কথা যেটা, তৈমুর আলম খন্দকার প্রার্থী হওয়াতে এখন আর খালি মাঠে গোল দেওয়ার সুযোগ নাই, একটা প্রতিদ্বন্দ্বিতা চলে এসেছে। এখানে একটা কথা বলতে চাই, জি আপনাকে সুযোগ দেব জনাব মাসুম, একটু জনাব কামাল। আমরা যারা অবাধ গণতন্ত্র চর্চায় স্থানীয় সরকারের যে এই নির্বাচনগুলি হচ্ছে আমরা বিশ্বাসী, আমাদেরকে তো ওয়েলকাম করা উচিত, যে না তারা নির্বাচন করছে বিদায় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ভোট উৎসবের সুযোগ হয়েছে, আসেন আমরা সবাই সহযোগিতা করি, একটা ভালো নির্বাচন হোক, আমরা ওয়েলকাম করি। অতীতে বিএনপি সমর্থিত দলগুলি আইবি আপাকে সমর্থন করেছিল, এটা সবাই জানে। অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। জনাব মাসুম কিছু যোগ করতে চাচ্ছিলেন? জি যোগ করতে চাচ্ছিলাম হচ্ছে এখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু সত্যি কথা যে মেয়র আইবি নির্বাচনে অংশগ্রহণ নমিনেশন সাবমিট করার পরেই বলেছে যে বিএনপি থেকে প্রার্থী হলেও আমার জন্য অসুবিধা নেই, হওয়া উচিত। আহ্বানটা কিন্তু তার পক্ষ থেকে এসেছিল, যেটা পত্রপত্রিকা সব জায়গায় বেরিয়েছিল। এখানে ইকুয়েশনটা আপনি দেখবেন, টোটাল ইকুয়েশনটা হচ্ছে এরকম যে একটা গার্মেন্টসে 4টা সমস্ত জাতীয় পার্টির যে ইউপি চেয়ারম্যান আছে তাদেরকে নিয়ে জাতীয় পার্টির এমপি সাহেব বসলেন, তার 2 দিনের মধ্যে আমরা দেখলাম দৃশ্যমান অবস্থায় যে তিনি তৈমুর আলম খন্দকারের সাথে চলে গেছেন। মানুষের মনে একটা ধারণা জন্ম নিয়েছে যে আসলে একটা রুট ম্যাপ অনুযায়ী তৈমুর আলম খন্দকার নির্বাচন করছে, সেই রুট ম্যাপে অনেক কিছু আছে। যে কথাগুলো আজকেও জনাব খন্দকার বলছিলেন যে ঘুঘু এবং ফাঁদের কথা তাকে বলা হচ্ছে এবং মাঠে নামতেই দেওয়া হবে না, একটু আগে যে অভিযোগগুলো করছিলেন জনাব কামাল, যে জনাব জাহাঙ্গীর কবির নানক সেরকম কথা বলেছেন, তো সেগুলো কি তাহলে প্রচ্ছন্নভাবে তো আইভির সমর্থনেই আসছে না? সেখানে তৈমুর আলম খন্দকার কিন্তু গতকাল এসপি সাহেব অফিসে গিয়েছেন, নিচে থেকে কথা বলেছেন না, যদি ওইরকম কোনো প্রতিবন্ধকতা আসতো ওই কোনটি পেরিয়ে এখানে যেত না। তারপরে এখানে যেভাবে উনি কথা বলছেন, উনি কিন্তু কথা এত বেশি বলছেন যে তার তুলনায় প্রতিদ্বন্দ্বী কিন্তু যে জনগণের শক্তির উপর ডিপেন্ড করে কাজ করছে। এখন সমস্যাটা হচ্ছে আপনি দেখবেন যে নির্বাচনটা স্বতন্ত্র উনি করছেন, উনি সাংবাদিক সম্মেলন করছেন, ওনার পেছনে একজন নেত্রীর ছবি। তার মানে কি কথা বলছেন আমার বিএনপি বলেছে আপনি কনভেনারশিপ বলেছে যে আপনার যে উপদেষ্টার পদ সেখান থেকে চলে গেছে। তারপর কিন্তু এখন গায়ে মানে না, আপনি মোড়লের মতো যদি উনি বিএনপিকে আঁকড়ে ধরে বিএনপি নেতাদেরকে ইমপ্রেস করতে চান, নেতা কর্মীদেরকে, তাহলে তো এটা তো একটা আমার মনে হয় রাজনৈতিক ফাঁদ, অন্য কিছু না। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে ভাষায় কথা বলছেন সেটার কি প্রতিবাদ কখনো সেলিনা হায়াৎ আইভী করেছেন যে এই ভাষায় তাদের কথা বলা ঠিক হচ্ছে না? আমার প্রশ্ন কি শুনতে পেয়েছেন জনাব মাসুম? যেটা জানতে চাচ্ছিলাম যে যেভাবে যে ভাষায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কথা বলছেন তার প্রতিবাদ কি কখনো সেলিনা হায়াৎ আইভী করেছেন? সেলিনা আইভীর বক্তব্য হচ্ছে একটাই, জনগণ আমার শক্তি। দল নমিনেশন দিচ্ছে, দলীয় সমন্বয় কমিটি নারায়ণগঞ্জে এসছে, কাজ করছে বিভিন্নভাবে, তারা মিটিং মিছিল করছে না। সেলিনা হায়াৎ আইভীর একটাই কিন্তু যে নেত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে জনগণের ভালোবাসা নিয়ে তাকে ওভারকাম করতে হবে। জনগণ যে তার শক্তি, অতীতে গত 10 বছরে যে সমস্ত উন্নয়নের কাজ মানে যেটা দৃশ্যমান হয়েছে, সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে কি জানেন, যেখানে সুজনের আজকে নেতা জুয়েল সাহেব এখানে আছেন, সুজন প্রার্থীদেরকে ডেকেছে, তৈমুর সাহেবের বক্তব্য রাসেল পার্কে যাবে না। রাসেল পার্ক মানে কি?
একটা উন্নয়নের রোল মডেল নারায়ণগঞ্জে হাতির যে সাদৃশ্য এরকম হয়নি। আপনি বাবুরাল থেকে শুরু করে বন্দর উপজেলাতে 100 ফিট রাস্তা, সিদ্ধিরগঞ্জে সমস্ত নারায়ণগঞ্জের অবস্থাটাকে পাল্টিয়ে দিয়েছে, কিন্তু তারা বলছে যে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এই যে একটা অপপ্রচার, মিথ্যাচার, এই মিথ্যাচার দিয়ে তো ঘায়েল করা যাবে না। মানুষ দেখবে, মানুষ জানবে, এবং মানুষ দেখছেও যে মেয়র আইবি শক্তি হচ্ছে মেয়র আইবি জনগণ, এবং জনগণের ভোটে সে পাস করবে, এবং জনগণের ভোটে সে নেতা হবে, আবার নির্বাচিত হবে। এই ধারণা মেয়র আইবি পোষণ করেন, এবং মেয়র আইবি একটা কথা বলেছে, হ্যাঁ, গডফাদারের কোলে যখনই চেয়ারম্যানরা নামলো তখন তো স্বাভাবিকভাবে একটা ধারণা চলে আসতে পারে যে আওয়ামী লীগের ভিতরে এবং জাতীয় পার্টির ভিতরে সাপোর্টার্স করছে। আসলে নারায়ণগঞ্জের অবস্থানটা এইরকম, নারায়ণগঞ্জে এইরকম একটা আওয়ামী লীগের ভিতরে আরেকটা ছোট্ট একটা লীগ গড়ে উঠেছে, সেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। সে এখন আমার প্রশ্নপাত হচ্ছে যে আমি প্রত্যাশা করি নির্বাচনটা সুষ্ঠু হবে এবং মানুষ ভোটে প্রয়োগ করবে, এবং সত্যিকার অর্থে উন্নয়নের উপকার হিসাবে মেয়র আইবি আবার নির্বাচিত হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেক ধন্যবাদ। জনাব জুয়েল, আপনার কাছে ফিরে আসতে চাই। এই ব্যাপারটা বারবারই উঠে আসছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অন্য অনেক নির্বাচন থেকে আলাদা, এবং যখন একটা সময়ে আমরা দেখছি যে ভোটাররা আসছেন না নির্বাচনে ভোট দিতে, একতরফা ভোট আমরা ইউপি নির্বাচনে প্রচুর দেখেছি, সেখানে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তো একরকম অংশগ্রহণ করছেন এই নির্বাচনী প্রক্রিয়ায়। নারায়ণগঞ্জে কোন জিনিসটা আলাদা যার কারণে আসলে এই ধরনের এক ধরনের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে? ধন্যবাদ। একটা বিষয় আলাদা, সেটি হচ্ছে ইমেজ। একটা বিষয় আছে যে নারায়ণগঞ্জ মানুষ নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাসের নগরী হিসেবে অনেকেই মনে করে থাকে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা আছে। নগরী নারায়ণগঞ্জ সুন্দর সংস্কৃতি, ইলেকশনের যে সংস্কৃতি, কিংবা নারায়ণগঞ্জকে বারযোগ্য করার জন্য আমি প্রথমে যে কথা বলেছিলাম যে একটি মহল কিংবা নারায়ণগঞ্জের একটি সচেতন মানুষ যে লড়াইটা করছে, সেই লড়াইয়ের মাধ্যমে সারা বাংলাদেশের কাছে নারায়ণগঞ্জ একটি মডেল, যে নারায়ণগঞ্জে যেমন অপশক্তি আছে, অপশক্তির বিরুদ্ধে একটি শুভ শক্তিও আছে যারা বরাবর এটা করে থাকে। ফলে এই দুটো বিষয় যখন নির্বাচন আসে তখন এটি মানুষের কাছে দৃশ্যমান হয়, আর এই দৃশ্যমানের মধ্য দিয়েই নারায়ণগঞ্জ নির্বাচনটা একটি ব্যতিক্রমী হয় এবং সুন্দর সংস্কৃতিও, নির্বাচনী সংস্কৃতিও গড়ে ওঠে এই নির্বাচনের মধ্য দিয়ে, এটা মানুষ দেখতে পায়। জাতীয় পর্যায়ে তো অনেকদিন ধরে একটা বিষয় আলোচনায় আছে, সেটা হচ্ছে জাতীয় পর্যায়ে বুদ্ধিজীবীরা খুব বিভক্ত হয়ে পড়েছেন, এবং তাদের মধ্যে আসলে আলাপ আলোচনা বা সুশীল সমাজ বলতে আমরা যা বোঝাই, সেখানে খুব সক্রিয়ভাবে কোনো একটা কথা বলার, সাহস নিয়ে কোনো কথা বলার মতো মানুষের সংখ্যা কমে আসছে। নারায়ণগঞ্জ কি তার ব্যতিক্রম? সেখানে কি সুশীল সমাজ বলুন বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়েও কাজ করছেন, কিছু কিছু প্রশ্নে কি তারা এক হতে পেরেছেন? হ্যাঁ, নারায়ণগঞ্জ এই জায়গায় একটু ব্যতিক্রম। সুন্দর বলছেন যে নারায়ণগঞ্জেও যে সাহস নিয়ে কথা বলা, এটা একটা সুন্দর এই একদম পরিবেশ গড়ে উঠেছে। আমরা এই পরিবেশটি আমরা বলবো বিগত 2011 সালে নির্বাচনের পর থেকেই নারায়ণগঞ্জের মানুষ এই অপশক্তির বিরুদ্ধে সাহসী কথা বলতে পারে, সাহস নিয়ে কথা বলতে পারে। এটাও কিন্তু একটি ব্যতিক্রমী উদাহরণ হতে পারে, এবং এই কারণেও নারায়ণগঞ্জ একটি ব্যতিক্রম জায়গা। মানে সেটার কারণটা কিভাবে এটা সম্ভবপর হলো? এটা সম্ভব দুটো কারণে। একটি হচ্ছে আমি বলবো সৎ সাহস। এই সৎ সাহসিকতা যাদের মধ্যে আছে, আমি যদি একটু দায়িত্ব নিয়ে বলি, আমি তো আসলে একটু অন্যভাবে বলতে চাই যে নারায়ণগঞ্জে যারা এই আন্দোলনের সাথে যুক্ত, তাদের যদি আপনি একটু ভিন্নভাবে দেখেন, তাদের মধ্যে কোনো রকমের একটু অসৎ কোনো কাজের সাথে কিংবা একটু অন্যায় কোনো কাজের সাথে তারা ওইভাবে সম্পৃক্ত না। এই যে অসৎ কাজ না করার যে সাহস, সৎ থাকার যে সাহস, মানুষের পাশে কাজ করার যে সাহস, এটাকে আমরা বলি যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর যে ধ্যান ধারণা, সেটি এখনো নারায়ণগঞ্জের একটি বিশাল মানুষ এই কাজটি করে থাকেন, অধিকাংশ মানুষ এই কাজের সাথে যুক্ত আছেন। ফলে এই সাহসটা তাদের মধ্যে তৈরি হয়েছে। জি, অন্য কিছু যোগ করতে চাচ্ছিলেন আপনি জনাব জুয়েল? সরি, আরেকটা কিছু কথা বলতে চাচ্ছিলেন তখন আমি প্রশ্ন করার আগে? হ্যাঁ, একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে এই যে একে অপরকে দোষারোপের যে সংস্কৃতি, এটা আসলে আমরা সুজনের পক্ষ থেকে আমরা এটা আসলে কামনা করি না, যে কারণে নির্বাচনটি একটু উত্তাপময় হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম যে সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো প্রার্থীদের কাছ থেকে আশা করেছিলাম, যে বিগত মেয়র এই কাজটা করেছেন, এই কাজটা করেন নাই, এই কাজটা আমি করি।
ফলে এই যে নারায়ণগঞ্জেও কিছু একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য যে কিছু নির্বাচনী ইস্তেহার থাকবে, তাদের কিছু প্রার্থীদের কাছে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে, কিছু ওয়াদার বিষয় থাকবে, ওগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা কথাবার্তা ওইভাবে প্রার্থীদের কাছ থেকে শুনছি না, যেটা হলে হয়তো ভিন্ন ধরনের সংস্কৃতি আমরা একজন ভোটার হিসেবে আপনি কি বলবেন যে আপনার কাছে কি মনে হয়েছে, কি অপূর্ণতা ছিল বা কি প্রত্যাশা করেন পরবর্তী মেয়রের কাছ থেকে? ফুটপাতকে দখল মুক্ত করা, এটি মেয়র দীর্ঘদিন চেষ্টা করেছেন, এটাকে বহুভাবে চেষ্টা করতেন। উনি মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন, তাকে এই অপশক্তি তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু উনি দমে যাননি, উনি সেই চেষ্টাটা করেই যাচ্ছেন। আমি আশা করব পরবর্তী মেয়র যিনি আসবেন তিনি যেন নাগরিকদের সুবিধার জন্য এই ফুটপাতকে দখল মুক্ত করার চেষ্টাই করেন, যানজটটাকে মুক্ত করার চেষ্টা করেন, কিংবা সন্ত্রাসটাকে নির্মূল করতে পারেন, একটি সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ উপহার দিতে পারেন। এমন মেয়রের কাছে আমাদের প্রত্যাশা, এইরকম প্রত্যাশা আমরা জনগণের কাছ থেকে, জনগণের পক্ষে শুনতে চাই। জি, জনাব মাসুম বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন। জি, যোগ করতে চাচ্ছি হচ্ছে যে এই যে নারায়ণগঞ্জে সন্ত্রাসের জন্য এখানে 7 খুন হয়েছে, 5 খুন হয়েছে, নানা রকম ঘটনা জাতীয় পর্যায়ে অনেক বিরূপ ধারণা সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ সম্পর্কে। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে যিনি স্বতন্ত্র প্রার্থী, এই মেয়র আইবি কি ত্বকী হত্যার পরে ত্বকী হত্যার ব্যাপারে বিষয়ে কোনো রকম আপোষ হবে না, এটা কিন্তু মেয়রের আজকের উক্তি, সেই আপোষটা তিনি করছেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যিনি, কিন্তু এর বিচারও তো শেষ করা যায়নি জনাব মাসুম। হ্যাঁ, যায়নি। এটা হচ্ছে কি, এটাই আমরা যে এই মাননীয় প্রধানমন্ত্রী নাসিম ওসমান সাহেব যখন মারা গেলেন, সংসদে যখন বললেন যে আমি ওসমান পরিবারের পক্ষে আছি, তখন থেকে এটা বন্ধ হয়ে গেল। অথচ র্যাব এর আগে প্রেস ব্রিফিং করে 11 জনের কিলিং মিশন হত্যা করেছে, কারা কারা করেছে খসড়ার চার্জশিট আমাদের হাতে দিয়ে দিয়েছিল। সেখান থেকে ওই অবস্থা হয়নি। আজকে চঞ্চল মারা গেছে, নাট্যকার চঞ্চল, আজকে মিঠু, আজকে বুলু, অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে যেগুলোর কোনো বিচার হয়নি। আর আমাদের তো সাংবাদিকদের সাগর রুনি হত্যাকাণ্ড তো একবারে ডিপ ফ্রিজে চলে গেছে। আমাদের কথা হচ্ছে যে এই সব বিষয়ে তখন কিন্তু তৈমুর আলম খন্দকার সাহেব একদিনের জন্য বলে নাই যে আমি ত্বকী হত্যার বিচার চাই, একদিনের জন্য বলে নাই যে আজকের এই ফুটপাতের থেকে। কিন্তু নৌকা প্রতীক নিয়ে ভোট করে আওয়ামী লীগের সমর্থন নিয়ে আসলে মেয়র আইভির পক্ষে কতদূর বলা সম্ভব হবে এই কথাগুলো? মেয়র আইভি নিঃসংকোচে বলে যাচ্ছে, মেয়র আইভি নিঃসংকোচে বলে যাচ্ছে, এবং এই ব্যাপারে ত্বকী হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে মেয়র আইভির অবস্থান সুদৃঢ়। এটা নারায়ণগঞ্জবাসী সবাই জানে, আমরা যারা আন্দোলন সংগ্রাম করি আমরাও জানি। কিন্তু সমস্যা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে একদিকে যেমন মানে সরকারি দল রয়েছে, একদিকে একটা অপশক্তি রয়েছে, এই অপশক্তিকে রোখার জন্য আমরা আজকে এই সুজন আছে আমাদের পাশে, আরো যারা আছে, ত্বকী মঞ্চ আছে, সন্ত্রাস নির্মূল, এবং এমনকি কামাল সাহেব বসে আছেন। কামাল সাহেব একসময় আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। তো সেই অবস্থা থেকে আজকে কিন্তু শিফট হয়ে গেছে এসে আপনার একজন প্রার্থী কিন্তু আজও বলছে না যে নারায়ণগঞ্জের সমস্ত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আমি অগ্রণী ভূমিকা পালন করবো। ভোটারদের কাছে কি কমিটমেন্ট থাকবে? ভোটারের কাছে কমিটমেন্ট থাকবে, সেটাই তো আমরা চাই, একটা শান্তিময় সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ, একটা ফুটপাত মুক্ত নারায়ণগঞ্জ। ধন্যবাদ। হকার মুক্ত জনাব কামাল, এই যে অভিযোগগুলোর কথা আসছে, যে সন্ত্রাসের কথা আসছে, যেগুলোর বিচার চাওয়ার ব্যাপারে একটু আগে জনাব মাসুম বলছিলেন যে সেলিনা হায়াৎ আইভি যথেষ্ট সোচ্চার ছিলেন এবং ততটা সোচ্চার ছিলেন না বলে তিনি দাবি করছেন তৈমুর আলম খন্দকার। আপনার কি বলার রয়েছে? আসলে একটা ব্যাপার কি জানেন, মেয়র সাবেক মেয়র আইভি তিনি কিন্তু একটা প্রেক্ষাপটে বিদেশ থেকে নারায়ণগঞ্জে এসেছেন। তখন আওয়ামী লীগের তেমন কোনো শক্ত প্রার্থী ছিল না, যে কারণে তাকে নিউজিল্যান্ড থেকে এনে প্রার্থী করা হয়েছে। কিন্তু এই সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলনটা, এটা কিন্তু আজকের নয়, এই আন্দোলন কিন্তু অনেক আগে থেকেই আমরা করছি, মাসুম ভাই করছে, এবং জুয়েল ভাইও আমাদের সাথে এই সকল আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন কিন্তু মেয়র আইভি দেশেই ছিলেন না, এবং এই সকল আন্দোলন করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন হুমকি, রক্তচক্ষু বা অনেক ধরনের বৈরী অবস্থাও আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু দেখেন, যার কথা বলা হচ্ছে
যে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, এটা কিন্তু সত্য না। এক একজন এক এক অবস্থান থেকে প্রতিবাদ করে। এই তৈমুর আলম খন্দকার এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কিন্তু আপনার গুলিও খেয়েছেন রাস্তায়, আবার তার রাজনৈতিক মিছিল করতে গিয়ে না সন্ত্রাসীদের প্রতিবাদ করতে না, কারাগুলি করেছিল, এটা আপনি জানেন। তারপরে দেখেন আমি আপনার কথা বলার সময় কিন্তু মাসুদ ভাই শ্রদ্ধা রেখে বলছি, আমি কিন্তু কোনো কথা বলিনি। হ্যাঁ, আমাকে আমার মত প্রকাশের স্বাধীনতাতে আপনি হস্তক্ষেপ না করলে আমি অনেক খুশি হব। তৈমুর আলম খন্দকারের অফিস ভাঙচুর করা হয়েছিল, কারা করেছিল এটা নারায়ণগঞ্জবাসী জানে। তার বাড়িতে গিয়ে তার বাবার দাড়ি ধরে টানাটানি করা হয়েছিল, কারা করেছিল এটা কিন্তু জানে। তার একটা ভাই সন্ত্রাস বিরোধী আন্দোলন করতে গিয়ে সে কিন্তু আপনার নিহত হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে। তো তৈমুর আলম খন্দকারের পরিবার নারায়ণগঞ্জের মানুষের বিভিন্ন সুখে দুঃখে, এই যে তার একটা ছোট ভাই কাউন্সিলর খোরশেদ, সেও কিন্তু এই করোনাকালীন সময়ে তাদের একটা ভূমিকা কিন্তু ছিল। তো তৈমুর আলম খন্দকার হয়তোবা মাসুম ভাই আপনারা যে অবস্থান থেকে করেছেন বা আপনারা অনেক বেশি করেছেন, কিন্তু তৈমুর আলম খন্দকার একবারেই কিছু করেননি, সেটা কিন্তু সঠিক নয়। আরেকটা কথা মাসুম ভাই, আরেকটা কথা জনাব জুয়েল জানতে চাচ্ছিলেন যে মেয়র হলে আসলে আপনারা কি করবেন? ফুটপাতের কথা এসেছে, আর কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনাদের? জনাব কামাল। মেয়র হলে পরিকল্পনা মেয়র বলবেন। জি, জনাব কামালের কাছেই জানতে চাচ্ছিলাম। জি, আমি আপনাকে বলি মাসুম ভাই, জুয়েল ভাই, আমি যখন মানে যুবক ছিলাম এবং আমার ছেলে মেয়েরা সবাই শিশু ছিল, তখন থেকে আমরা একটা আন্দোলন করি, সেটা হলো শীতলক্ষা বাঁচাও এবং পার্ক একটা উদ্যান দাও এবং নারায়ণগঞ্জকে দূষণ মুক্ত করো, জঞ্জাল মুক্ত করো, যানজট মুক্ত করো। এই ধরনের ব্যানার নিয়ে, স্লোগান নিয়ে আমরা কিন্তু শত শত কর্মসূচি করেছি, অনশন করেছি এবং মেধাবী শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা কিন্তু আমরণ অনশন কর্মসূচিও দিয়েছি। সেগুলির সব রেকর্ড আমার কাছে আছে। এবং আমরা নারায়ণগঞ্জকে দখল মুক্ত করার জন্য আমরা যেই আন্দোলন করছিলাম, আমি অনশন করেছিলাম এই শহীদ মিনারে, তখন কিন্তু তখনকার তৎকালীন পৌর চেয়ারম্যান এই যে আইবি আপা গিয়ে কিন্তু আমার অনশন ভাঙিয়েছিল। এটা কিন্তু নারায়ণগঞ্জবাসী সবাই জানে। এখন আমাদের যে দাবিগুলি ছিল, একটা পার্ক, একটা উদ্যান নারায়ণগঞ্জে কিন্তু এই 15 বছরে আইবি আপা দিতে পারে নাই। একটা যানজট মুক্ত, জঞ্জাল মুক্ত, বর্জ্য মুক্ত শহর আইবি আপা দিতে পারে নাই। একটা এই যে শীতলক্ষা যে দূষণটা, এটা কিন্তু যেরকম ডাইং এর পানি, বিভিন্ন শিল্প বর্জ্য, মানুষ সৃষ্ট বর্জ্যর পাশাপাশি নারায়ণগঞ্জের সকল এই দূষিত ড্রেনের পানি শীতলক্ষা নদীতে সরাসরি পড়ে। অন্তত এখন পৃথিবীর বিভিন্ন দেশে এটার কিন্তু একটা প্ল্যান্ট হয় যে সবগুলি পানি গিয়ে একটা জায়গায় জমা হয়, সেটাকে পরিশোধন করে নদীতে ফেলা হয়। আমরা যখন বিভিন্ন এই কলকারখানাকে দায়ী করব, তার আগে কিন্তু আমাদের নিজেদেরকেও সেগুলি করতে হবে। মাসুম ভাই যেটা বললো যে হাতির ঝিলের আকারে একটা ঝিল করেছে 1000 কোটি টাকা খরচ করে, তো সেটা করার আগে নারায়ণগঞ্জের মানুষকে বিশুদ্ধ পানি দেওয়ার জন্য অন্তত উনি কাজ আরো বেশি করতে পারেন। ধন্যবাদ। জনাব মাসুম, যদি কিছু যোগ করার থাকে আনমিউট করে নিতে হবে। জনাব মাসুম। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে ওয়াসা মাত্র কয়েকদিন আগে সিটি কর্পোরেশনকে আমাদের দাবির মুখে, আমরা নারায়ণগঞ্জবাসী নাগরিক কমিটি দাবির মুখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেখানে দাবির মুখে সিটি কর্পোরেশনকে দিয়েছে। এখন সিটি কর্পোরেশন ওয়াসার দায়িত্ব নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করছে। এখন বলছে বিশুদ্ধ পানি দরকার, জরাজীর্ণ ব্রিটিশ আমলের পাইপগুলো, এখন এটা মেয়র আইবির উপর পড়বে কেন? আর কামাল সাহেব যে ফিরিস্তি দিলেন তার ব্যক্তিগত ফিরিস্তি, এখানে তৈমুর আলম খন্দকারের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে কামাল সাহেবের সুদীর্ঘ রাজনৈতিক মানে সামাজিক আন্দোলনের কথাগুলি উনি বললেন। এই তৈমুর সাহেবের গত 20 বছরের তৈমুর সাহেবের কোনো কন্ট্রিবিউশন নারায়ণগঞ্জ শহরে নাই, এটা আমি হলফ করে বলতে পারি কোনো জায়গায়। অনেক ধন্যবাদ। জনাব জুয়েল, যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, আমি যেটি বলতে চাই যে এরকম দোষারোপের সংস্কৃতি আমরা চাই না। আমরা এমন মেয়র চাই যিনি
একটি নিরাপদ নগরী গড়ার লড়াইয়ে যুক্ত থাকবেন। অতীতে কি করেছেন সেটা আমরা না বলি, আগামী দিনে জনগণের কাছে তাদের যে কমিটমেন্ট সেটা তারা রক্ষা করবেন এবং সুন্দর একটি বাসযোগ্য নগরী গড়ার জন্য তাদের এই কমিটমেন্টটা বহাল রাখবেন, সেটা আমরা প্রত্যাশা করি আগামী দিনে মেয়রের কাছে। তবে দিন শেষে নারায়ণগঞ্জের যে পরিস্থিতি হয়, যত কিছুই হোক, শেষ পর্যন্ত একটি সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশ নারায়ণগঞ্জে ভোটাধিকার প্রয়োগ হয়। এটা একটি আমার কাছে প্রথমেই বলছি এটা একটি চমৎকার উদাহরণ, নজির হতে পারে। এই নজিরটা যেন রক্ষা হয়, এটাও প্রত্যাশা করি। জি, ধন্যবাদ জনাব কামাল। খুব সংক্ষেপে যদি আর কিছু যোগ করার থাকে। এখন তৈমুর আলম খন্দকার সাহেব তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, আমিও তার নির্বাচনী দায়িত্ব পালন করছি। আমাদের জনগণের কাছে যেটা আমরা বলতে চাই যে হোল্ডিং ট্যাক্সের যেই আপনার ট্রেড লাইসেন্সের ফি যে বোঝা আজকে নগরবাসীর ফাঁস হয়ে গেছে। আপনার এই সামনে যে মাসুম ভাই বললেন যে সুপ্রিয় পানির যেই আন্দোলনটা, সেটা কিন্তু মাসুম ভাইদের সাথে আমরাও ছিলাম, ওয়াসার থেকে পৌরসভায় যে এনেছি। কিন্তু তখন একটা আমাদের আন্দোলন ছিল যে ডিপ টিউবওয়েল বাসায় যারা বসাতে চায় তারা বসাবে, তারা নিজেরাও পানি খাবে, অন্যদেরকেও দিবে। এখন সিটি কর্পোরেশন 1.5 লক্ষ টাকা নির্ধারণ করতেছে সেই কিন্তু ফাঁস। আমরা কিন্তু সেটা চাই না, আমরা চাই নারায়ণগঞ্জকে একটা নাগরিক সমস্যা যাতে সমাধান হয়। আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।